নিট প্রশ্নপত্র ফাঁস, আর সেই প্রশ্নপত্র ফাঁস নিয়ে গোটা দেশ উত্তাল হয়েছে। আমরা দেখেছি জেনজিদের বিক্ষোভ আন্দোলন, 3 দফা দাবি, এবং সেই দাবি মেনে নেয় কেন্দ্র। আর তারপরেই আমরা কি দেখলাম? নরেন্দ্র মোদী অর্থাৎ প্রধানমন্ত্রীর মাস্টার স্ট্রোক। স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থায় কড়া কেন্দ্র, ডিজিটাল বিপ্লবের বিশ্বকর্মাকে দায়িত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাস্টার স্ট্রোক। টাস্কফোর্স গঠনের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টাস্কফোর্সের মাথায় কে? নন্দন নীলেকানি। দেশে ডিজিটাল বিপ্লবের বিশ্বকর্মা নন্দন নীলেকানি। আধারের জনক, ইউপিআই এর রূপকার, ডিজি লকারও খুলেছেন নন্দন নীলেকানি। ইনফোসিসের যুগ্ম প্রতিষ্ঠাতা এই নন্দন নীলেকানি। हमारी परीक्षा पद्धति विश्वस्त हो, हमारी परीक्षा पद्धति ट्रांसपेरेंट हो, हमारी परीक्षा पद्धति में सबसे ज्यादा टेक्नोलॉजी का उपयोग हो। इन सारी बातों को ध्यान में रखते हुए विश्व प्रसिद्ध टेक्नोलॉजी एक्सपर्ट श्रीमान नंदन नीलेकनी जी के नेतृत्व में एक हाई पावर टास्क फोर्स बनाने का निर्णय किया है, जो एग्जामिनेशन रिफॉर्म की तरफ फोकस करेगा और जल्द से जल्द आने वाली परीक्षाओं की विश्वसनीयता को सुनिश्चित करने का काम इसके रिपोर्ट के आधार पर कर दिया जाएगा। মোদীর মাস্টার স্ট্রোক এবং নন্দন নীলেকানি। কে এই নন্দন নীলেকানি? চলুন জেনে নেওয়া যাক। আধারের জনক নন্দন নীলেকানি, ডিজিটাল বিপ্লবের বিশ্বকর্মাকে দায়িত্ব, ইউপিআই এর রূপকার। মোদীর মাস্টার স্ট্রোক নন্দন নীলেকানিকে দায়িত্ব, ইনফোসিসের যুগ্ম প্রতিষ্ঠাতা। ভারতের ডিজিটাল বিপ্লবের বিশ্বকর্মা নন্দন নীলেকানি। টাস্কফোর্স গঠন করা হয়েছে, শুধু তাই নয়, টাস্কফোর্সে থাকছেন কারা কারা, চলুন জেনে নিই। ডিজিটাল বিপ্লবের বিশ্বকর্মাকে দায়িত্ব, অর্থাৎ দায়িত্বে রয়েছেন এস সোমনাথ, প্রাক্তন চেয়ারম্যান ইসরো। রয়েছেন তপন টেকা, প্রাক্তন ডিরেক্টর আইবি। রয়েছেন ডি কামাকোটি, ডিরেক্টর চেন্নাই আইআইটি। রয়েছেন অনিতা করওয়াল, প্রাক্তন শিক্ষা সচিব। অমৃতলাল মিনা, লজিস্টিক বিশেষজ্ঞ। স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা। স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা, তাতেই কড়া কেন্দ্র। পরীক্ষায় বিনিয়োগমুক্তে কড়া আইন আনছে কেন্দ্র। আগামীকালই সংসদে পেশ হবে সংশোধনী বিল। কড়া শাস্তির পাশাপাশি মোটা অঙ্কের জরিমানার সংস্থার সর্বোচ্চ জরিমানা হতে পারে 5 কোটি টাকা। পরীক্ষা পরিচালনায় 8 বছরের নিষেধাজ্ঞা। পরীক্ষা পরিচালনায় 8 বছরের নিষেধাজ্ঞা, সর্বোচ্চ 10 বছর জেল, জরিমানা 5 কোটি, ন্যূনতম 5 বছর জেল। फ्रेंड्स, विद्यार्थियों के भविष्य के लिए भारत सरकार लगातार अनेकविध कदम उठा रही है। जिन लोगों ने विद्यार्थियों के भविष्य के साथ खिलवाड़ किया, वे जेलों में सड़ रहे हैं। हमने फास्ट ट्रैक कोर्ट बना चुके हैं। हम कल पार्लियामेंट के अंदर भी कठोर कानूनों के प्रावधान के साथ नया कानून बनाने की दिशा में भी आगे बढ़ रहे हैं। নিট অ্যান্ড ক্লিন। কেন এই কথা বলছি? কারণ সরকারের কাছে ছাত্ররাই প্রধান। নিট সফল পড়ুয়াদের এবার সংবর্ধনা, পড়ুয়াদের সংবর্ধনা দেবে রাজ্য সরকার। আরো জানাবে সোমরাজ, রয়েছে আমার সঙ্গে। দেখো, আগামী মঙ্গলবার রাজ্য সরকারের তরফে নিটের রাজ্যের যারা সফল পড়ুয়া তাদের সংবর্ধনা দিতে চলেছে কাংগ্রেস সূত্র মারফত খবর। মঙ্গলবার বিকেল 5টার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এই সংবর্ধনা অনুষ্ঠান হতে চলেছে। এবং ইতিমধ্যেই রাজ্য শিক্ষা দপ্তরের তরফে 100 জন কৃতী ছাত্রদের তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরকে বলে সূত্র মারফত খবর। তার কারণ
স্বাস্থ্য দপ্তরের তরফে এই অনুষ্ঠান আয়োজন করা হতে চলেছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। শিক্ষা দপ্তর, স্বাস্থ্য দপ্তর যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করতে চলেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ তুমি জানো আগামীকাল পার্লামেন্টে নিট নিয়ে অর্থাৎ কড়া বিল পেশ হতে চলেছে। শুধু তাই নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সি খোলমন্ত্রে বদল আনা হচ্ছে, ইতিমধ্যেই তা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। ফলত সাম্প্রতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে মঙ্গলবার রাজ্যে যারা পড়ুয়া, যারা নিটে সফল হয়েছেন এবং প্রথম 100 জন যারা সফল হয়েছেন এ রাজ্য থেকে, তাদেরকে সংবর্ধিত করতে চলেছে রাজ্য সরকার। মঙ্গলবার বিকেল 5টার সময় নবান্ন সভাঘরে এই অনুষ্ঠান হবে। ইতিমধ্যেই এ রাজ্যের সফল 100 জন পড়ুয়ার তালিকা রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের তরফে পাঠিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরকে, এবার স্বাস্থ্য দপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ করা শুরু করেছে বলেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। বেশ। চলতি বাদল অধিবেশনে সংসদে পেশ হতে পারে ডিলিমিটেশন বিল। দেশের পরিবর্তিত রাজনৈতিক সমীকরণে বিল পাশ হয়ে গেল। সব রাজ্যই বাড়বে বিধানসভা আসনের সংখ্যা, বাংলাও ব্যতিক্রম নয়। বিধায়ক সংখ্যা বাড়লে বর্তমান বিধানসভায় কাজ চালানো কার্যত অসম্ভব হয়ে পড়বে। আর সেই সম্ভাবনা মাথায় রেখেই রাজ্যে নতুন বিধানসভা ভবন তৈরির কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে। স্পিকারকে মুখ্যমন্ত্রীর অনুরোধ পরিকল্পনা তৈরির। নতুন অ্যাসেম্বলি তৈরি করতে হবে। সালে বিবাদীবাগে পথ চলা শুরু করেছিল বাংলার এই বিধানসভা ভবন। স্বাধীনতা থেকে দেশ ভাগ, সময়ের চাকায় ভর করে রাজ্য রাজনীতির অনেক পালা বদলেরও সাক্ষী এই বিধানসভা ভবন। সময়ের সঙ্গে সঙ্গে বদলের প্রয়োজন। আরও একটা ডিলিমিটেশন করা নাড়ছে দেশের সংসদীয় ও পরিষদীয় রাজনীতির দরজায়। ডিলিমিটেশন হলে বাড়বে বিধায়ক সংখ্যা। পশ্চিমবঙ্গের বিধায়ক সংখ্যা হতে পারে 400। আগামী দিনে ডিলিমিটেশন হলে, মহিলা সংরক্ষণ হলে 294টা বেড়ে 400-র উপরে যাবে। এই বিল্ডিং হেরিটেজ 400-র উপর সদস্য হলে এখানে বসার কোনো সুযোগ নেই। বিধায়ক সংখ্যা বাড়লে বর্তমান ভবনে কাজ চালিয়ে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। করোনার সময় শারীরিক দূরত্ব বজায় রাখতে গিয়ে গেস্ট গ্যালারি ও প্রেস গ্যালারিতেও বসতে হয়েছিল বিধায়কদের। 100 বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা এই ভবনটি প্রযুক্তিগত দিক থেকেও অনেকটাই পিছিয়ে। বিধায়কদের আসন সংখ্যা কম, অ্যাডমিন ও লাইব্রেরি ব্লকে জায়গা নেই, প্রেস কনফারেন্স রুম ছোট, ইলেকট্রনিক স্ক্রিন নেই বিধানসভায়, ভোটিং মেশিনও খারাপ, অডিও ব্যবস্থাতেও রয়েছে সমস্যা। আস্তে আস্তে পেপারলেস অ্যাডমিনিস্ট্রেশনের দিকে যাবে। এইভাবে এত পেপার খরচা করা চলতে পারে না। পেপারলেস অ্যাডমিনিস্ট্রেশন করতে গেলে 1931-এর যে বাড়ি আছে সেই বাড়িতে কিন্তু চলবে না। মেম্বার্সরা তাদের বসার একটা ঘর দরকার এবং বেশ কিছু সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি বা এসিএস, তাদের বসার জায়গা দরকার। একাধিক সমস্যার জন্য আগের সরকারের আমলেই নতুন বিধানসভা ভবন তৈরির চর্চা শুরু হয়েছিল, কিন্তু একাধিকবার আলোচনা হলেও কাজ এগোয়নি। তাই নিউ টাউনে নতুন ভবনের জন্য বরাদ্দ 40 একর জমিতে কেউ ঘুরেও তাকাননি। বর্তমান স্পিকারকে সেই জমি দেখে আসার আবেদন মুখ্যমন্ত্রীর। জায়গা দেওয়া আছে, সেই জায়গার পরিস্থিতি কি আছে একটা অল পার্টি ডেলিগেশন নিয়ে আপনি একদিন দেখেও আসুন। যে সমস্ত সংস্থা আছে কনস্ট্রাকশনের, প্রাথমিক একটা চিন্তা ভাবনা এখন থেকে করুন। নতুন সংসদ ভবন আমাদের দেশের সংস্কৃতিকে তুলে ধরে, নতুন বিধানসভাও রাজ্যের সংস্কৃতিকে তুলে ধরুক চাইছেন আর্কিটেক্টরা। বাড়িটি তৈরি হচ্ছে সেটা আমাদের কালচার, আমাদের ভবিষ্যৎ প্রজাতির কাছে গিয়ে আমাদের ইতিহাসটাকে নিয়ে তুলে ধরুক। 1931 সালে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করে পশ্চিমবঙ্গের বিধানসভা ভবন। 2031-এ যা সেঞ্চুরিতে পড়বে। বর্তমান বিধানসভার মেয়াদও 2031 সাল পর্যন্ত। তবে কি 2031-এর পরই অবসর নেবে এই হেরিটেজ ভবন? ক্যামেরায় অসিত দাসের সঙ্গে অর্ণব হাজরা, আবির ঘোষাল ও সুস্মিতা মণ্ডল, নিউজ 18 বাংলা, কলকাতা।
রাজস্ব আদায়ের রেকর্ড নকশালবাড়ির। হ্যাঁ, পালা বদলের বাংলা, আর এই পালা বদলের বাংলায় রাজস্ব আদায়ের রেকর্ড করছে নকশালবাড়ি। ক্ষমতার হাত বদল হতেই 1 বছরের রাজস্ব 3 মাসেই আদায়। খুশি ভূমি রাজস্ব আধিকারিক। বাংলায় পালা বদলের পর মাত্র 2.5 মাস হয়েছে, আর এই অল্প সময়ের মধ্যেই কোষাগারে লক্ষ্মী লাভে নিত্য নতুন রেকর্ড করেছে বিজেপি সরকার। এবার রাজস্ব আদায়ে রেকর্ড করল নকশালবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব দফতর। গত 1 বছরের রাজস্ব 3 মাসেই আদায় করে দেখালো নকশালবাড়ি। গত বছরে সব মিলে 9 লক্ষ টাকার কাছাকাছি ছিল, এইবারে 3 মাসে প্রায় 7 লক্ষ টাকা আমরা তুলে ফেলেছি। বালি থেকে পাথর, গত 15 বছরের সব ক্ষেত্রেই পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ উঠেছে। বালি পাচার, পাথর পাচার, কোথাও আবার বৈধ যাতায়াতেও অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগ। এর জেরে কোটি কোটি টাকা রাজস্ব হারাতে হয়েছে রাজ্য সরকারকে। বদলের বাংলায় এই রাজস্ব ক্ষতি বন্ধ করতে প্রথম থেকেই তৎপর প্রশাসন। এতে ইতিবাচক ফলও মিলছে। রাজ্যের কোষাগারে তৃণমূল আমলের তুলনায় অতিরিক্ত টাকাও ঢুকছে। এপ্রিল পর্যন্ত যা ছিল নেই রাজ্য, চৌঠামের পর থেকে সেখানেই সব রয়েছে। মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে আশ্বাস দিচ্ছেন, উন্নয়নে টাকার অভাব হবে না। নতুন অ্যাসেম্বলি তৈরি করতে হবে। অর্থমন্ত্রীকে সাক্ষী রেখে বলছি, অর্থ কোনো সমস্যা হবে না। কি আশ্চর্য, নতুন মুখ্যমন্ত্রী বলছেন টাকার অভাব হবে না, কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রীর মুখে নেই নেই শুনেই অভ্যস্ত রাজ্যবাসী। আমাদের রাস্তা তৈরির টাকা বন্ধ, 100 দিনের কাজের টাকা বন্ধ, গ্রামীণ আবাস যোজনা বাড়ি তৈরি করার টাকা বন্ধ, আজ 4 বছর ধরে। এই 2.5 মাসে কি পরিবর্তন হলো যে সরকারের ঘরে টাকা এসে গেল? উত্তরটা খুবই সহজ। নতুন কোনো কর চাপিয়ে নয়, স্রেফ তৃণমূল জামানার প্রাতিষ্ঠানিক লিকেজ বা চুরির রাস্তা বন্ধ করেই এই সাফল্য এসেছে। রবিবার এক্স হ্যান্ডেল পোস্ট করে বিগত তৃণমূল সরকারকে রাজস্ব আদায় নিয়ে বিঁধেছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সিএজি রিপোর্টের পরিসংখ্যান তুলে ধরে তৃণমূল আমলের তীব্র আর্থিক অব্যবস্থাপনাকে নিশানা করেছেন শ্রমিক ভট্টাচার্য। পালাবদলের পরই করফাকি এড়াতে তৎপর হয়েছে প্রশাসন। সেই চুরি আটকেই সাফল্য পেয়েছে নকশালবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব দফতর। 1 বছরের রাজস্ব 3 মাসেই আদায় করে দেখিয়েছে নকশালবাড়ি। তৃণমূল আমলে বছরে কর আদায় 10 লক্ষ টাকা। অভিযোগ, তৃণমূল আমলে জমাই পড়তো না রাজস্ব। গত 2.5 মাসেই 7 লক্ষ টাকা রাজস্ব আদায়। প্রত্যেকটা চেষ্টা করছি যাতে রাজস্ব বাড়ে। তো আগে যেটা হতো যে অনেক কমার্শিয়াল ট্রানজাকশন হতো, মানে খাজনা সেভাবে আদায় হতো না। নোটিশ পাঠাচ্ছি যে তারা এসে খাজনা জমা দিচ্ছে বা অনলাইনে দিয়ে দিচ্ছে, এবং আমরা রেডের সংখ্যাও বাড়িয়েছি, সেখান থেকেও কালেকশন হচ্ছে। তো সব মিলিয়ে একটা পজিটিভ সাইন যে আমরা ভবিষ্যতে এটা আরও বাড়াতে পারবো। গত বছরে সব মিলে 9 লক্ষ টাকার কাছাকাছি ছিল, তো এবছর এইবারে 3 মাসে প্রায় 7 লক্ষ টাকা আমরা তুলে ফেলেছি। এই মাসে আবার নতুন 15 দিনে আরও হয়তো 9 লক্ষ ছাড়িয়ে যেতে পারে। প্রশ্ন উঠছে, কাদের পকেটে ঢুকতো সরকারের টাকা? তৃণমূল নেতাদের বিরুদ্ধেই সরব বিজেপি। তৃণমূল সময়ে মাফিয়াদের, তৃণমূল গুন্ডাদের বারবারন্ত, তারা যে কাটমানি, তারা যে সিন্ডিকেট রাজ চালাতো, যার দরুন কিন্তু রাজস্ব সরকারের খাতে জমা পড়তো না। আর তারা আজকে না থাকায় সরকার সঠিকভাবে রাজস্ব আদায় করতে পারছে, যার দরুন কিন্তু এই অধিক পরিমাণে রাজস্ব আদায় হয়েছে। নকশালবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। এ মাসের শুরুতেই আমরা দেখিয়েছিলাম আরও 3 জেলার খবর। সেখানেও স্পষ্ট যে গত জামানায় সরকারি টাকা ঢুকতো কাদের পকেটে, আর বালি পাথর থেকে কোটি কোটি টাকা রাজস্ব ক্ষতি হতো কোষাগারের। বিজেপি আসতেই তৃণমূল জামানার সেই লোকসানের রাস্তা আটকে লাভের মুখ দেখছে রাজ্য সরকার। রাজস্ব ক্ষতি ঠেকাতে এগিয়ে 3 জেলা, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান। বালি থেকে পাথর, গত 15 বছরে সব ক্ষেত্রেই পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ উঠেছে। বালি পাচার, পাথর পাচার, কোথাও আবার বৈধ যাতায়াতেও অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগ।
এর জেরে কোটি কোটি টাকার রাজস্ব হারাতে হয়েছে রাজ্য সরকারকে। বদলের বাংলায় এই রাজস্ব ক্ষতি বন্ধ করতে প্রথম থেকেই তৎপর প্রশাসন। এতে ইতিবাচক ফলও মিলেছে। রাজস্ব ক্ষতি আটকাতে সবার আগে 3 জেলা: বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান। সরকারি তথ্য অনুযায়ী 2022-23 অর্থবর্ষে বীরভূমের পাথর খাদান থেকে 264 কোটি টাকার রাজস্ব আদায় হয়েছিল। পরের বছর তা কমে দাঁড়ায় 144 কোটি টাকায়। 2024-25 অর্থবর্ষে তা আরও কমে 132 কোটি টাকায় পৌঁছে যায়। অনেকের মতে দুর্নীতির কারণেই এভাবে পাল্লা দিয়ে বেড়েছে রাজস্ব ক্ষতির অঙ্ক। বদলের বাংলায় এই ছবিতে বদল। পালাবদলের পর মাত্র 1 মাসে শুধুমাত্র বীরভূম থেকে রাজস্ব আদায় হয়েছে প্রায় 83 কোটি টাকা। এভাবে চললে 1 বছরে কম বেশি 900 কোটি টাকা রাজস্ব আদায় হতে পারে শুধুমাত্র বীরভূম থেকেই। বীরভূমের পাশের জেলা পূর্ব বর্ধমান। গত বছর অবৈধ বালি মজুতের উপর জরিমানা বসিয়ে রাজ্য আয় করেছিল প্রায় 10 কোটি 27 লক্ষ টাকা। এবছর শুধুমাত্র জুন মাসেই আদায় হয়েছে 20 কোটি টাকা। 1 বছরে 10 কোটি আর মাত্র 1 মাসে 20 কোটি। পশ্চিম বর্ধমান থেকে রাজস্ব আদায় হয়েছে 7 কোটি টাকা। রাজ্যে পালাবদলের পরই বালি পাথর নিয়ে কড়াকড়ি। যেমন বীরভূমের কথাই ধরা যাক। অভিযোগ, তৃণমূল জমানায় রাজস্ব এড়াতে নির্দিষ্ট চেক গেটের বদলে গ্রামের মেঠো পথ দিয়ে যেত পাথর বোঝাই গাড়ি। অভিযোগ, সরকারকে করের টাকা না দিয়ে পুলিশকে ঘুষ দিলেই সহজে পাচার হয়ে যেত। বীরভূমে 9টি ডিসিআর চেক গেট রয়েছে। 17ই মে রবিবার প্রথম কালেকশন শুরু করে সরকার। প্রথম দিনের রাজস্ব সংগ্রহ ছিল 1 কোটি 20 লক্ষ টাকা। দ্বিতীয় দিন সরকারের কালেকশন ছিল 2 কোটি 30 লক্ষ টাকা। কোথায় 19 লক্ষ টাকা পার ডে সরকারের ঘরে রাজস্ব জমা পড়তে 1 বছর আগে। আর ডবল ইঞ্জিন সরকার আসার পর প্রথম 2 দিনের কালেকশন একদিন 1 কোটি 20 লক্ষ টাকা আর একদিন 2 কোটি 30 লক্ষ টাকা। তাহলে গত 15 বছর ধরে অন্তত পক্ষে 10,000 কোটি টাকার সরকারি রেভিনিউ এইভাবে লুট। রাজ্যের 5 জেলায় রাজস্ব আদায়ের পারফরমেন্স ভালো হলেও 5 জেলাতে পারফরমেন্স আদায় খারাপ রাজস্বের ক্ষেত্রে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই জেলাগুলিকেও রাজস্ব আদায় বাড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেন। বালি পাথর থেকে যাতে কোনোভাবেই রাজস্ব আদায় ফাঁকি না হয় সেটা নজর দিতে হবে। এমনকি খরচ যাতে কমানো যায় সেই দিকেও নজর দিতে হবে। বৃহস্পতিবার তেমনটাই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, আর সেই প্রধানমন্ত্রীর বিকৃত ছবি হাতে শ্রীলেখা মিত্র। আনন্দপুর থানায় ইতিমধ্যে বিজেপির অভিযোগ দায়ের এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি সেটা নিউজ 18 বাংলায় আমরা দর্শকদের জন্য দেখাতে পাচ্ছি না, কারণ সেটা ব্লার করতে আমরা বাধ্য হয়েছি। সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া যে ছবি, আর সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। অন্যদিকে সোনারপুর থানাতেও অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশের এফআইআর। বিধাননগর সাইবার থানাতেও অভিযোগ দায়ের। ফেসবুক লাইভে শ্রীলেখার 7 সাফাই। প্রধানমন্ত্রীর বিকৃত ছবি হাতে শ্রীলেখা মিত্র। তীব্র কটাক্ষ বিজেপি নেতা কেয়া ঘোষের। শ্রীলেখা মিত্র তিনি যেভাবে একটা কুরুচিপূর্ণ একটা পোস্টার মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে, সেই পোস্টারটা যেন মনে হচ্ছে উনি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন, জাতীয় পুরস্কার পেয়েছেন, এমন ভাবে সেটা দেখাচ্ছিলেন। দেশের প্রধানমন্ত্রীর এই অবমাননার বিরুদ্ধে আজকে এফআইআর, যে যত শিগগিরই সম্ভব শ্রীলেখা মিত্রকে গ্রেপ্তার করতে হবে। উনি কে, কোন খাঞ্জা খা? পাঞ্জাবে যখন পেপার লিক হয়েছে আপনি কতবার সেখানকার যিনি মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী তাকে নিয়ে কুরুচিকর এরকম পোস্টার নিয়ে ঘুরেছেন। কেরালে হাল ফিলে হয়েছে তখন কতবার ঘুরেছেন।
এই কোনোভাবে ওনাকে ফাঁসি চড়ানোর মতন অত টাইম এনার্জি কারণ নেই। প্রয়োজন পড়লে কঠোরতম সাজা দেওয়ার দাবি জানাচ্ছি। এটা বাদরামির থেকে কোনো অংশে কম নয় এবং উনি এখন ভিকটিম কার্ড খেলতে চাইলেও এটাকে মানা হবে না। কোনো জায়গায় লাগছে না যে উনি বুঝতে পারেননি, বরং অত্যন্ত কদর্য হাসি হেসে সেই পোস্টারটা উনি প্রদর্শন করেছেন। শ্রীলেখার বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ জানিয়েছে দক্ষিণ কলকাতা জেলা বিজেপি। আর সোশ্যাল মিডিয়ায় লাইভে শ্রীলেখার বিশ্রী যুক্তি, অনুতাপ নয়, উল্টে শ্রীলেখার হুঁশিয়ারি, গ্রেফতার করলে আন্দোলনের হুঁশিয়ারি। বিশেষ আমি একটা পোস্টার ধরে দাঁড়িয়ে রয়েছি, সেইটা ভাইরাল করা হয়েছে। আমাকে কেউ দেশদ্রোহী আখ্যা দিলে সেটাও যেরকম ভীষণ হাস্যকর ব্যাপার, সেটাই একই রকম হাস্যকর হচ্ছে যদি কেউ মনে করে যে ওই রকম ছবির আমি ইচ্ছা করে এই ছবিটাকে আমি হাতে নিয়ে দাঁড়িয়ে করেছি। এটা দিল্লি থেকেই পোস্টারিং গুলো হয়েছে। প্রথমে চশমা ছাড়া গেছিলাম সানগ্লাস পরে, আর ওই ভিড়ের মধ্যে ওইটুকু একটা পোস্টারে আমার চোখটা যায়নি। কি করব বলুন তো? এরকম একটা ছবি, ওটা দেখে মজা লেগেছে। ওই কতগুলো ছেলে যাচ্ছিল, তারা প্রতিবাদে তারা পোস্টার দিয়ে করেছে, ছবি তুলতে এসেছিল, পোস্টারটা হাতে নিয়ে ছবি তুলেছে। আর দেখিও নি পোস্টারটাকে ঘুরিয়ে, সময় ছিল না কারণ পুলিশের লাঠিচার্জ হচ্ছিল। তারপরে শুনছি আমার নামে অনেক কিছু হচ্ছে, আমাকে ইমিডিয়েট অ্যারেস্ট করার হচ্ছে। এটা বলে রাখা, এরপরে আপনাদের যা মনে হবে আপনারা করবেন। আমাকে যদি অ্যারেস্ট করার ইচ্ছা হয় করবেন, আমাকে ফাঁসিতে চড়ানোর ইচ্ছা হয় চড়াবেন। আবার একটা আন্দোলন হবে, আমি শিওর আর একটা আন্দোলন হবে। আপনারা তৈরি তো? আমি তৈরি। পরেই শ্রীলেখার সঙ্গে যোগাযোগ করি আমরা, অর্থাৎ নিউজ 18 বাংলা। নিউজ 18 বাংলার প্রশ্ন এড়ালেন শ্রীলেখা। প্রশ্ন শুনেই ফোন কেটে দেন তিনি। কথা বলবো এই মুহূর্তে শ্রীলেখা মিত্র অভিনেতা রয়েছেন আমাদের সঙ্গে। শ্রীলেখা, স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। আমি রুমেলা আপনার সঙ্গে কথা বলছি। আপনার বিরুদ্ধে এফআইআর হয়েছে, আপনি একটি ছবি হাতে নিয়ে ছবি তুলেছেন, পোস্টার, কুরুচিকর সেই ছবি। আপনি জানতেন না তার মধ্যে কি রয়েছে? আপনি নিজেই আগে কথা ঢুকিয়ে দিচ্ছেন আমার কথা। তো আপনি তো আমায় ফোন করেছেন আমার কথাটা শোনার জন্য। আমি আপনাকে প্রশ্ন করব, তারপর আমি কথা ঢোকালাম কোথায়? আমার প্রশ্ন শেষ না হলে তো আপনি উত্তর দিতে পারবেন না। আপনি আগে ছাড়ুন, আপনার কাছে উত্তর নেই, এটাই হচ্ছে ব্যাপার। আমাদের প্রশ্ন এড়ান শ্রীলেখা, কিন্তু তারপর ফের নিজের অবস্থান স্পষ্ট করার চেষ্টা অভিনেতার। এবার ষড়যন্ত্রের দাবি, দেখুন। করুন না অ্যারেস্ট, যদি দলও না থাকে আমি একাই লড়বো, আমি আবার আন্দোলন করবো। আমি যদি পোস্টারটা দেখতে পেতাম, আমার কি এই রুচি যে আমি এইটা এরকম করে দেখতাম আর গম্ভীর হয়ে ভীষণ সোবার গম্ভীর হয়ে আমি পোস্টারটা ধরে যাচ্ছি, এরকম যে একটা পোস্টার এক্সিট করে আমি তো সেটাই জানতাম না। সুতরাং আমাকে যারা দেশদ্রোহী বলবে না, ইন্ডিয়া মানে বিজেপি নয়, বিজেপি মানে ইন্ডিয়া নয়, আমার মনে হয় যে আমার হাতে এটা ঘুরিয়ে দেওয়াটাই একটা ষড়যন্ত্র ছিল। আমি আইনি পদক্ষেপ নেব। বিকৃত মানসিকতা না হলে কেউ এ ধরনের ছবি নিয়ে রাস্তায় বেরোন না, তো বিধায়ক সজল ঘোষের। শ্রীলেখা মিত্র, তার একটা ছবি বেরিয়েছে যে তিনি কি ধরনের বিকৃত মানসিকতা না হলে কেউ এই ধরনের ছবি নিয়ে রাস্তায় বেরোয় না। এই ধরনের মানুষ যদি, যারা সোসাইটির পরিচিত প্রসিদ্ধ, যাদেরকে মানুষ সম্মান করে, তারা যদি এই ধরনের ছবি নিয়ে রাস্তায় নামে, ওই টুপিদারি গুলো তো রাস্তায় নামবেই এটা নিয়ে। আর এর মধ্যে দেখবেন এসএফআই ডাক দিয়েছে, তার মধ্যে তৃণমূলের যোগ পাওয়া যাচ্ছে। যে গ্রেপ্তার হয়েছে সে তৃণমূলের লোক, সে কংগ্রেসের লোক। ব্যাপারটা হচ্ছে এই বাম, এই কংগ্রেস, তৃণমূল, এরা সবাই আসলে লড়াইতে নেমেছে মোদির বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে। শুভেন্দুবাবু বলেছেন 3 পুরুষ মনে রাখবে। আমি অনুরোধ করব এদের এমন শাস্তি দেওয়া হোক যেন সত্যিই এদের 3 পুরুষ মনে রেখে দেয়। প্রধানমন্ত্রীর বিকৃত ছবি হাতে শ্রীলেখার আবাসনের সামনে বিক্ষোভ সাধারণ মানুষের। কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ।
বিজেপি সাপোর্টার্সরা আমার বাড়ির সামনে হামলা করেছে, তাহলে তো আমার লাইফ থ্রেটন হচ্ছে। আমাকে বিভিন্ন নেমস কল করা হচ্ছে, আমি রেপ থ্রেট পাচ্ছি, আমি ডেথ থ্রেট পাচ্ছি, এবং তারপর যা হবে আমি দেখে নেবো। আবার একটা আন্দোলন হবে, অ্যারেস্ট করবে, ছেলেরা থেমে যাবে, তো একটা লাইফ থ্রেটন এরকম চড়াও হবে, কোথায় কি হবে। তো বলে এরাই দায়ী থাকবে। আমার যদি কিছু হয়, আগে বলতাম টিএমসি দায়ী, এখন বলছি আমার যদি কিছু হয় তাহলে বিজেপি দায়ী।